ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। গত শুক্রবার পিএসসি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামিনেশন বের করে দিয়ে প্রায় ৬২,০০০ ক্যান্ডিডেটের মুখে কিন্তু হাসি ফুটিয়েছে। তো কাট অফ নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে, কারণ এখানে দেখা গেছে যে জেনারেলের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেক হাই গেছে 65, সেই তুলনায় কিন্তু ওবিসি বা ওবিসি এদের ক্ষেত্রে তো অনেক কম হয়েছে, আর সেখান থেকে কিন্তু ওবিসি এ থেকে এসসি ছাড়িয়ে গেছে। তো আমাদের কাট অফ কী কত গেছে সেইটা বিবেচনা না করে কিন্তু আমাদের এখন পার্ট 2 অর্থাৎ মেন এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান নিতে শুরু করতে হবে। অনেকে হয়তো যারা ভাবছে যে যারা কাট অফের দোরগোড়াতেই আছো, জেনারেলের ক্ষেত্রে যারা হয়তো 65 বা 70-র মধ্যে আছো, তারা ভাবছে যে মেরিটে হবে কি হবে না। দেখো, এইখানে পার্ট 2তে কিন্তু অনেক হেরফের হতে চলেছে, কারণ 1 ঘন্টায় 6টা রাইটিং মানে কিন্তু বিশাল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। এই জায়গায় কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারবে না, বা অনেকেই এমসিকিউ কোশ্চেন করতে পারলে কিন্তু রাইটিং স্কিলে কিন্তু দক্ষতা খুবই কম। তো এমনটা ভাববে না যে তোমরা হয়তো কাট অফের দোরগোড়াতেই আছে, সুতরাং হয়তো মেরিটে হবে না, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই। তো দেখো, ফুল মার্কস তোমাদের কি থাকবে, যে 100 মার্কসের আছে, টাইম হচ্ছে 1 আওয়ার থাকবে, 6টা রাইটিং। আমাদের কি থাকে, যে রিপোর্ট, অর্থাৎ এদিকে বাংলা ইংলিশ লেখা আছে, মানে রিপোর্ট তোমাদের 20 মার্ক, অর্থাৎ বাংলাতে 20 মার্ক থাকবে, ইংলিশে 20 মার্ক থাকবে। আর প্রেসিস বাংলাতে হচ্ছে সারাংশ, আর ইংলিশে হচ্ছে প্রেসিস, অর্থাৎ 15-15-30 থাকবে, ট্রান্সলেশনও 15-15-30। এই হচ্ছে তোমাদের 100 মার্কসের মার্কস ডিস্ট্রিবিউশন। তো এর ব্যাপারটা হচ্ছে যে এবার লিখলে পরে কীরকম নম্বর পাওয়া যায় এই জায়গাতে। তো দেখো, রিপোর্টের ক্ষেত্রে মোটামুটি আমরা সবাই যেহেতু বাঙালি স্টুডেন্ট, মানে বাঙালির ছেলে বেশিরভাগই সবাই, তো আমি সেই হিসাব ধরেই বলছি যে রিপোর্টে বাংলার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম তুমি 12 পেতে পারো মোটামুটি লিখলে, বা এই যে টাইম, সেই টাইমের মধ্যে খুব ভালো লিখে ম্যাক্সিমাম হয়তো 12 পাওয়া যায়, 12। আর ইংরেজির ক্ষেত্রে 1 নম্বর কম ধরে রাখলাম, কারণ কমন টপিক বা যদি আমাদের কমনের মধ্যে যদি না আসে মুখস্থ করা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটু মানটা কমে যায়, সেই জন্য 12, 11, 23 ধরলাম। প্রেসিসে 9 + 8 17 ধরলাম, আর ট্রান্সলেশনে 10 + 8 18 ধরলাম। তো এইটা ক্যালকুলেশন করলে মোটামুটি 55 থেকে 58 কিন্তু স্কোর, গুড স্কোর কিন্তু করা যায়। তো যাদের কম আছে, অর্থাৎ প্রিলিমিনারিতে যাদের মার্কস কম আছে, তাদের ক্ষেত্রে এই স্কোরটা যদি করে ধরে রাখতে পারো, তাহলে কিন্তু মেরিট লিস্টে আসার সম্ভাবনা আছে। অর্থাৎ যারা জেনারেল বা ওবিসি বি আছো, তাদের ক্ষেত্রে যারা 70 মানে জেনারেলের ক্ষেত্রে একটু 70+ হতে হবে, আর যে ওবিসির ক্ষেত্রে 70 পেলে, আর ওই স্কোরটা যেটা বললাম 55 থেকে 58, এই স্কোর করলে কিন্তু মেরিট লিস্টে আসা যাবে। আর প্রশ্ন যেটা প্রথমে একটু বলছিলাম, যে যারা কাট অফ লাইনে আছে তাদের জন্য কী হবে। যারা কাট অফ লাইনে আছে, তারা যদি স্ট্রং হও, তারা যদি এফিসিয়েন্সি যদি থাকে তোমাদের রাইটিং স্কিলে, তাহলে কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো 85 স্কোর করেছে, কিন্তু তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে বাদ যাবে। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, কারণ তোমাদের এর আগে বলেছি বা তোমাদেরকে জানিয়েও রাখি যে এখানে পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপের মাধ্যমে কিন্তু আমি পিএসসি ক্লার্কশিপ, তারপরে এসআই আর আইসিডিএস এদের কিন্তু কোচিং করাই। তো সেইখানে আমি দেখেছি অনেক ক্যান্ডিডেট যারা ভালো স্কোর করে, ভালো ম্যাথামেটিক্স করে, এমসিকিউ করে, কিন্তু ওই রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু তাদের মান অনেকটাই কমে যায়, অর্থাৎ ঠিকঠাক গুছিয়ে একটা রিপোর্ট বা ট্রান্সলেশন কিন্তু করতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের স্কোর অনেকটাই কিন্তু তফাৎ হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলো আছে, কী কী জিনিস করলে তোমরা 100% রিপোর্ট টপিকগুলো কমন পাবেই। তো 1 নম্বর আছে, দেখো, স্টর্ম। এই পিএসসি ক্লার্কশিপের কিন্তু দুরকমই দিতে পারে, এডিটোরিয়ালও রিপোর্ট দিতে পারে, বা তোমাদের কিন্তু নিউজ পেপার রিপোর্ট রাইটিংও দেয়, যেটা তোমাদের আইসিডিএস বা ডব্লিউবিপি এসআই থেকে কিন্তু একটু আলাদা, মানে সব রকমেরই দেয়। তো একটা স্টর্ম সংক্রান্ত করে রাখবে, এবার যে কোনো স্টর্ম দিলেই কিন্তু সেখানে করে যাবে। এবার আমফান বা রিসেন্ট এরকম দেয় না, তা যদিও দিয়ে দেয়, তাহলে যে কোনো একটা স্টর্ম করে রাখবে, তাহলে কিন্তু সেখান থেকে লিখতে পারবে সাজিয়ে। তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। আর 3 নম্বর হচ্ছে ফেয়ার, অর্থাৎ বুক ফেয়ার হতে পারে, বা হ্যান্ডিক্রাফট, বিভিন্ন যে শিল্প মেলা বলা হয় সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে। আর তারপর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। আর এইখানে এই ব্যাপারটা খুব ভাইটাল, ইম্প্যাক্ট অফ টেলিভিশনটা এখন আর আসার হয়তো অতটা সম্ভাবনা নেই, তাও করে রাখবে। টেলিভিশন, ইন্টারনেট, সোশ্যাল সাইট, অ্যাডভার্টাইজমেন্টস, এইগুলো, অর্থাৎ প্রভাব, টেলিভিশনের প্রভাব, ইন্টারনেটের প্রভাব, সোশ্যাল সাইটের প্রভাব, এইগুলো। আর তারপর হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ। আর তারপর হচ্ছে পলিউশনের মধ্যে আছে এয়ার, ওয়াটার, সাউন্ড। আর এমনি যদি হয়তো বিশ্ব পরিবেশ দূষণ সংক্রান্ত সচেতনতা দেয়, যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, ওয়াটার স্ক্যারসিটি ক্যাম্পেন, অর্থাৎ
জল সংকটের যে সমস্যা, জল সংকট সচেতনতা। আমি এই যে টপিকগুলো বলছি এগুলো শুধু ইংরেজির ক্ষেত্রে নয়, ইংরেজি বাংলা দুটোতেই বলছি। তারপরে ডাউরি সিস্টেম, পণপ্রথা, চাইল্ড লেবার, শিশু শ্রমিক, তারপর হচ্ছে প্লাস্টিক পলিউশন, তারপর হচ্ছে বোট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট। এর আগে রোড অ্যাক্সিডেন্ট বলেছি, কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো একটু পার্থক্য আছে, মানে বোট অ্যাক্সিডেন্ট হয়তো একটু আলাদা হবে, ট্রেন অ্যাক্সিডেন্টও একটু আলাদা হবে। আমি যদি আজকে বোট অ্যাক্সিডেন্ট এই রাইটিংটা তোমাদের আজকে ডেমো রাইটিং লিখে দেখাবো যে কীভাবে লিখবে তোমরা। তো সাধারণত এই টপিকগুলো যদি করো তাহলে কিন্তু এখানে টপিকগুলো কিন্তু কভার হয়ে যাবে। মানে রিপোর্ট রাইটিংয়ে তো শুধু সাজেশানটা মোটামুটি দেওয়া যায়, আর প্রেসি বা ট্রান্সলেশন ওগুলো তো প্র্যাকটিস করতে হবে। তো করাবো, এর আগেও তোমাদেরকে অনেক করিয়েছি, আর আমরা সামনে শুরু করব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। দেখো, এর আগে তোমাদেরকে বলেছিলাম, তো যারা এখনও দেখোনি তো তারা আর একবার দেখে নিতে পারে যে প্রতিবেদন কী। প্রতিবেদনের অর্থ হচ্ছে, আবেদনিক অর্থ হচ্ছে বিবরণী, অর্থাৎ কোনো ঘটনা বা বিষয়ের ব্যক্তি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বিবরণকেই কি প্রতিবেদন বলা হয়। তো সাধারণত আমি তাড়াতাড়ি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। নিয়মাবলী কী হয়েছে, ঘটনার সঙ্গে মানানসই শিরোনাম, স্থান, সময়, তারিখে সুস্পষ্ট উল্লেখ, ঘটনার অর্থপূর্ণ সাবলীল বিবরণী, আধুনিক চলিত বাংলা রীতিতে সহজ সরল ভাষায় ভাববাচ্যে কর্মবাচ্যে লিখতে হয়। তো সমস্যামূলক বিষয় তুলে ধরার সময় সমাধানের দিকটিও নির্দেশ করে জনমানুষে সচেতন করতে হবে। কম বেশি 150টি শব্দের মধ্যে লেখা উচিত। এমনিতে তোমাদের শব্দ ওয়ার্ড লিমিট বেঁধে দেওয়া হয়। WBP এসআর ক্ষেত্রে 250টা শব্দ থাকে, ICDS PSC ক্লাসিকের ক্ষেত্রে 200টা শব্দ থাকে, কিন্তু এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। অতগুলো লিখলে ছোটো রাইটিং কমপ্লিট করা মুশকিল আছে। তো আর একটা ব্যাপার যেটা হচ্ছে, ব্যক্তি বা বস্তুর স্থানের জায়গায় XYZ বা ক খ গ ব্যবহার করতে হবে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে ক খ গ এইসব লিখবে, কোনো ব্যক্তি বা স্থান কিন্তু দিবে না। পার্টিকুলার হতে পারে মেদিনীপুর কি বহরমপুর কি, এইভাবে কোনো জায়গার নাম লিখবে না, বা কোনো ব্যক্তির নামও কিন্তু লিখবে না। ওই জায়গায় কিন্তু X মহাশয় বা Y মহাশয় এইভাবেই বলবে, কারণ এটা PSC থেকে একদম নির্দেশ আছে যে কারো কোনো ব্যক্তির নাম বা স্থানের নাম বা পার্সোনাল কোনো ইনফরমেশান দেওয়া কিন্তু মানা আছে। আর ব্যাপারটা হচ্ছে, অনেকেই ভাবছে যে এত 1 ঘন্টা সময়ের মধ্যে 6টা রাইটিং কীভাবে করবে। তো আমি টাইম ম্যানেজমেন্টটা একটু বলে দিই। এরকম নাও হতে পারে, অনেক ক্ষেত্রে কম বেশি সময় লাগতেই পারে, তবে এই টাইম ম্যানেজমেন্টটা করলে আমার মনে হয় যে ভালো হবে তোমাদের। তো 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট টাইম আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু 5 মিনিট সিগনেচার করতে বা এদিক ওদিক করতে বা কোশ্চেন ভাবতে টাইম লেগে যাবে। তো সেই জন্য কিন্তু আরও 5 মিনিট ছেড়ে দিতে হবে। তো টোটাল দাঁড়ালো তাহলে 55 মিনিট। তো 55-এর মধ্যে যেহেতু বাংলাটা আমরা বুঝতে বা লিখতে তাড়াতাড়ি সুবিধা হয়, তো সেই জন্য আমি বাংলা পোর্শনটার জন্য কম রাখলাম, 25 মিনিট রাখলাম, আর ইংলিশ পোর্শনটায় 30 মিনিট রাখলাম। তো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তাহলে কী করবে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও 10 মার্কস নেবে, কারণ এখানে 20 মার্কসের আছে, এটা একটু ভালো করে লিখতে হবে। আর প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে তোমার লিখতে তো বেশি টাইম লাগবে না, 1 মিনিট লাগবে, শুধু ভাবতে সময় লাগবে যে কী লিখবে। তো আগে ভালো করে গুছিয়ে নেবে, যে তারপরে তখন জাস্ট 2 মিনিটের মধ্যে লিখে দেবে। তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে, 8 মিনিট। আর ট্রান্সলেশনে 7 মিনিট টাইম নাম, এটা হয়ে গেল 25 মিনিট এই দিকটা। এবার ইংলিশের ক্ষেত্রে ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের নাও 30 মিনিট টাইম, প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে নাও 9 মিনিট টাইম, আর ট্রান্সলেশনের ক্ষেত্রে নাও 8 মিনিট টাইম। এইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমার মনে হয় যে এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করলে পরে কিন্তু তোমরা ঠিকঠাক সময়ে কিন্তু কভার করতে পারবে। দেখো, 2006 সালের দিকে হয়তো এরকম একটা PSC ক্লার্কশিপের এক্সামে পড়েছিল যে বোট মিসআপ, অর্থাৎ নৌকা দুর্ঘটনা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং এসেছিল। তো সেই ক্ষেত্রে পয়েন্ট আমি ঠিক দিতে পারছি না, তো বোট অ্যাক্সিডেন্ট এটাই বললাম। তো দেখো হেডিং এখানে কি দেখবে যে 4 মিসিং ইন বোট মিসআপ। তো 4 জন নিখোঁজ হয়েছিল বোট দুর্ঘটনায়। তো একটু যদি আলাদা করতে পারো অন্যের থেকে, তাহলে সেই ক্ষেত্রে নম্বর আসে। যে অনেকে বোট অ্যাক্সিডেন্ট লিখবে, তো এটার একটা সিনোনিম কি মিসআপ। তো এইরকম ধরনের ওয়ার্ড ব্যবহার করলে কিন্তু ভালো হয়। তো তারপরে এখানে লিখতে হয় যে বাই স্টাফ রিপোর্টার। এখানে কিন্তু ওখানে জায়গার নাম দেওয়া ছিল মনে হয় তমলুক, যদি দেওয়া থাকে তাহলে তমলুক লিখবে, আর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু সেই জায়গায় XYZ লিখে দেবে। আর ডেটটা দিয়েছি যে সেপ্টেম্বর 18, 2017, এরকম কিছু একটা হয়তো ছিল না, আমি এই ডেটটা নিজে দিয়েছি। তো এরকম একটা ডেট দিয়ে দেবে, এইভাবে এই ফরম্যাটে লিখবে। তারপর হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা থাকবে, প্রথম সেন্টেন্সটার মধ্যেই কিন্তু পুরো ঘটনাটা বলে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কীভাবে লিখেছি দেখো, প্রথম সেন্টেন্সটাই কিন্তু অনেকটা বড় হবে, যে 1 child and 3 others were reported to be missing after a boat tilted to one side while crossing the Haldi river in East Midnapur district yesterday, when the
ইল ফেটেড বোট ওয়াজ গোয়িং ফ্রম নন্দীগ্রাম টু মহিষাদল। অর্থাৎ 1 চাইল্ড অ্যান্ড 3 আদার্স, অর্থাৎ একজন শিশু এবং আরও 3 জন ওয়ার রিপোর্টেড টু বি মিসিং, মানে নিখোঁজের খবর পাওয়া গেছে। যখন কি হয়েছে, আফটার এ বোট টিল্ডেড, অর্থাৎ যখন একদিকে কাত হয়ে যায় নৌকাটা, কখন যে ক্রসিং অর্থাৎ হলদি রিভার, মানে পূর্ব মেদিনীপুরে হলদি রিভার অতিক্রম করার সময়তে। তো এইভাবে প্রথম সেন্টেন্সটাতে কিন্তু পুরো ঘটনাটা কিন্তু বলে দেওয়া হলো, এইরকমটা এই ফরম্যাটে লিখতে হবে। তারপরে 21 সোয়াম টু সেফটি, 4 প্যাসেঞ্জার্স ওয়্যার ট্রেসলেস, অর্থাৎ 25 জন ছাত্রে আসে এবং 4 জনকে নিখোঁজ, 4 জনকে পাওয়া যাচ্ছে না। তারপরে কি যে অ্যান আই উইটনেস সেড দ্যাট 25 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং সাম চিলড্রেন ফেল ইন্টু দ্য রিভার হোয়েন দ্য বোট টিল্টেড অন ওয়ান সাইড বিইং হিট বাই দ্য টাইডাল ওয়েভস। অর্থাৎ বিধ্বংসী একটা ঝড়ে কি হয়েছিল, যে একজন প্রত্যক্ষদর্শীকের মধ্যে যে 25 জন যাত্রী নিয়ে যে নৌকাটা যাচ্ছিল, একটা বিধ্বংসী ঝড়ে যখন ঢেউ আঘাত করে তখন সেটা কাত হয়ে ডুবে যায়। সার্চ ইজ স্টিল গোয়িং অন ফর দ্য রেস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। আর্মি বোটস হ্যাভ বিন প্লেসড ইন্টু সার্ভিস টু ফিশ আউট দ্য মিসিং বডিজ। দ্য পুলিশ লঞ্চ অলসো পেট্রোলস দ্য ডাউনস্ট্রিম to trace the victims, but their chances of survival look slim. The boatman has been arrested. আগে তোমাদের বাংলাটা দেখালে হয়তো বুঝতে সুবিধা ছিল, তা যাই হোক বাংলাটাও এবার এখানে বলে দিচ্ছি। দেখো, এটা যদি বাংলাতে দেয় যে একটি নৌকা ডুবিতে 4 জন নিখোঁজ, এইভাবে হেডিং দিতে হবে। তারপরে নিজস্ব সংবাদদাতা, তারপর যে তমলুক 17 জানুয়ারি 2018 এইভাবে ডেট দিয়ে দেবে। তাহলে আজ পূর্ব মেদিনীপুরের হলদি নদী পারাপার করার সময় একটি নৌকা একদিকে কাত হয়ে যাওয়ায় একজন বাচ্চা এবং আরও 3 জন নিখোঁজ হয়েছে। 21 জন সাঁতার কেটে নিরাপদে ফিরেছে এবং 4 জন যাত্রী নিখোঁজ। একজন প্রত্যক্ষদর্শী বলেন যে কয়েকজন বাচ্চা সমেত 25 জন যাত্রী নদীতে পড়ে যায় যখন সামুদ্রিক ঢেউয়ের ধাক্কায় নৌকাটি একদিকে কাত হয়ে পড়ে। বাকি নিখোঁজ যাত্রীদের জন্য এখনও তল্লাশি অভিযান চলছে। সামরিক বাহিনীর নৌকাগুলিকে কাজে লাগানো হয়েছে নিখোঁজ শরীরগুলি খুঁজে বের করার জন্য, কিন্তু তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। নৌকা চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলাটা আরেকটু হয়তো লেখা যেত, কিন্তু যেহেতু সময় খুবই অল্প, এতটুকুই যথেষ্ট আছে, বা আরেকটু পারলে পরে আরেকটু বেশি করে লিখে দেবে। তো এরকম করে লিখলে পরেই কিন্তু হবে। তো নেক্সট ভিডিওতে আমরা আরও রিপোর্ট রাইটিং বা ট্রান্সলেশন বেসিস নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন কোনো ভিডিও আপডেট আরও দেবো পিএসসি ক্লার্কশিপের, তোমরা তখন সাথে সাথে পেয়ে যাবে।